বিসমিল্লাহির রহমানির রহিম। 100 ডেজ পাইথন প্রবলেম সলভিং এর আজকে ডে 21 এ আমরা গেস দা আউটপুট সেকশনে আমরা এটা আরো ভিতরে ঢুকবো। আমরা আরো একটু বড় বড় কোডগুলোর আউটপুটটা আমরা প্রথমে প্রেডিকশন হবে, তারপরে কোড আউটপুট আসবে, তারপর আমরা এক্সপ্লেন করব। তো দেখেন, এই সিরিজটা যদি আপনারা দেখেন, আমরা কিন্তু এই সিরিজের ডে 18ও এই ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলেছি। ডে 17-এ পাবেন বেসিক ধরনের গেস দা আউটপুট দেখবেন। ডে 18-এ পাবেন 1 থেকে 20, এগুলো একটু কমপ্লেক্স এবং আউটপুট এগুলাতে এক্সপ্লেনেশন আছে, দেখতে পারেন। এবং আপনি ডে 21-এ সেখানে আমরা আরো 20টা, অর্থাৎ ডে 18-এ 1 থেকে 20 বা 21 এবং ডে 21-এ আমরা 21 থেকে 40 বা 42 এরকম আমরা এই পুরা 40টার মতো আমরা এই সমস্যার সমাধান করেছি। তো আমরা তাহলে আজকে ডে আমরা 21 শুরু করি আমাদের সমস্যাগুলো দিয়ে। আর সিরিজটা আপনারা যদি প্লে লিস্টটা দেখবেন অনেক সাজানো আছে, এবং ফিডব্যাক দিবেন। এবং আমরা প্রবলেম সলভিং, যেটা আমাদের পাইথনের কমপ্লেক্স প্রবলেমগুলো সলভিং কিন্তু আমরা শুরু করবো এরপর থেকেই। তো শুরু করি আমরা আমাদের সেকশন। এখন শুরু করি আমাদের এই প্রবলেম 21, এমআরও ট্র্যাপ। এমআরওটা কি? এমআরওটা আপনি কোনো ক্লাস বানালে এটাকে বলে মেথড অর্ডার রেজুলেশন, মেথড রেজুলেশন অর্ডার। আপনার ক্লাসের ভিতরে মেথডগুলো কি কোন অর্ডারে এক্সিকিউশন হবে সেটা। আমি যে এখানে টেক এ ক্লাস বানালাম, আমি যদি এ ডট দেই, দেখেন এমআরও আসছে, এমআরও চলে আসবে। এটা পাইথনে থাকে, সব ক্লাসের এমআরও আছে। পাইথনে বিল্ট ইন যে ক্লাসগুলো আছে সেগুলোরও এমআরও আছে, আপনি যে ক্লাস বানাবেন সেটারও এমআরও আছে। তাহলে এমআরও ট্র্যাপটা দেখেন, এমআরও ট্র্যাপটা কি? এই যে এই কোডটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়, অনেক গেস দা আউটপুটে আসে। দেখেন আমি একটা ক্লাস বানালাম, আমি একটা ক্লাস বানালাম এরকম। এই যে একটা ক্লাস বানালাম এ নামে, শো করবে প্রিন্টে। বি ক্লাসটা দেখেন, বি ক্লাসটা কিন্তু এ কে ইনহেরিট করছে, সি ক্লাসটা এ কে ইনহেরিট করছে। ডি ক্লাসের মধ্যে আমি দুইটা ক্লাসে দিলাম, দেখছেন, দুইটা প্যারেন্ট ক্লাস। তাহলে বি আর সি দিলাম। এখন যদি আমি এমআরওটা দেখতে চাই, এটার এমআরওটা যদি দেখি আমি, তাহলে কি হবে? আর শোটা কল করলে কি হবে? দেখেন, এমআরওর একটা ক্লাস আছে আমাদের এই চ্যানেলে, দেখবেন, সেটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন এমআরও। আপনি যখন ক্লাস বানিয়ে এভাবে যখন আপনি দিচ্ছেন, আপনার এই ক্লাসের মেথড রেজুলেশন অর্ডারটা কি? শো, এইখানে শো মেথড, এখানে শো মেথড, এগুলার রেজুলেশন অর্ডারটা কি? আপনি ডি এর অবজেক্ট, ডি ক্লাসের অবজেক্ট বানিয়েছেন, দেখেন ডির পরে যাচ্ছে বিতে, বির পরে যাচ্ছে সিতে। তাহলে আপনি যদি এই ক্লাসের এমআরওটা দেখেন, তাহলে এইটার আউটপুট আসবে কি? আমাদের এই কোডের আউটপুট কি আসবে? প্রিন্ট কি এ আসবে, না প্রিন্ট বি আসবে, না প্রিন্ট সি আসবে? খেয়াল করেন, আপনার ডি থেকে যাবে বিতে, বি থেকে যাবে সিতে, সিতে যখন গেল, সি কাকে ইনহেরিট করছে? এ ক্লাসকে না? এখন এ কে যখন ইনহেরিট করছে, সে সি কাকে ইনহেরিট করছে? এ কে। এর মধ্যে তাই বি এর এ শর্ট, এই যখন এর মধ্যে যাচ্ছে, এর মধ্যে যাচ্ছে, তখন কিন্তু আপনার সে পাচ্ছে কাকে? আপনি এ কে ইনহেরিট করে রাখছেন না বির মধ্যে, তাহলে সে এখান থেকে প্রিন্টিং দিবে না আমাদেরকে। দেখেন আমি রান করি, বি দিছে, দেখছেন কেন বি দিছে? আমরা অনেকে মনে করি এখান থেকে এ দিবি, এ কেন দিবে? আপনি দেখেন এই যে এমআরওটা দেখেন, যাচ্ছে ডিতে, এই যে ডিতে,
ডি ক্লাস, আপনি ডি ক্লাসের অবজেক্ট বানিয়েছেন, এই ডি ক্লাস থেকে সে যাচ্ছে বিতে, ডি ক্লাস থেকে বিতে, বিতে যখন যাচ্ছে, বি কাকে ইনহেরিট করে রাখছে, বি কাকে ইনহেরিট করে রাখছে, একে না। তারপরে যাচ্ছে সে সিতে, সি কাকে ইনহেরিট করে রাখছে, একে। তাহলে দেখেন, এই যে সি এ কে ইনহেরিট করে রাখছে, এ হচ্ছে মেন ক্লাস, আর এই ক্লাসের অবজেক্টটা আমাদের কি, এই ক্লাসের অর্থাৎ পাইথনের মেথড রেজুলেশন অর্ডার অনুযায়ী আপনার এখানে প্রিন্ট বিটা হবে। এই যে এটা কাকে ইনহেরিট করে রাখছে, এই এর প্যারেন্ট ক্লাস, এর চাইল্ড ক্লাস এই বি কে, তাহলে প্রিন্ট বিটা এখানে হবে, প্রিন্ট এ হবে না, মনে রাখেন, এখানে প্রিন্ট বি হবে। আপনি যদি কনফিউজিং মনে হয় বিষয়টা, মেথড রেজুলেশন অর্ডার আমাদের এই চ্যানেলেই আছে, এমআরও দুইটা ক্লাস আছে, দুটোই ভালো করে দেখবেন। এই বিষয়টা আমি আর ব্যাখ্যা দিলাম না, বি কেন আসছে, এই ব্যাখ্যাটা আমি ওই ক্লাসে দিছি, এই ব্যাখ্যাটা ওই ক্লাসে দিছি, আপনারা দেখবেন। এটা অনেক জায়গায় কনফিউজিং মনে হয় যে এ আসবে, কিন্তু এ আসবে না, এখানে বি আসবে মেথড রেজুলেশন অর্ডার অনুযায়ী। এখন আসেন এমআরওর আরেকটা বিষয়, সুপার ব্যবহার করলে এমআরও কিরকম হয়, সুপার মানে কি। ক্লাসের ভিতর যখন সুপার মেথড আমরা ব্যবহার করছি, ধরেন এই রকম একটা ক্লাস বানালাম আমি, এরকম এ ক্লাস বানালাম, প্রিন্ট এ করবে, বি যে ক্লাস বানাইছি এটা কিন্তু চাইল্ড হয়ে গেছে, এ কে এ প্যারেন্ট ক্লাস, সি আবার এ কে ইনহেরিট করছে, অর্থাৎ এখানে ইনহেরিট আছে। এখানে শুধু ইনহেরিটেন্স নয়, এখানে আমরা পাইথনের ক্লাসের একটা বিষয় দেখেন, সুপার ব্যবহার করছে, মনে রাখবেন ক্লাসের ভিতর সুপার পেলে যদি ইনহেরিট হয় তখন কিন্তু এটা নেক্সট বলে, নেক্সট। সুপার মানে ধরে রাখবেন যে এটা নেক্সট ক্লাসকে কল করছে, তখন আপনি এটার এমআরওটা ধরতে পারবেন। যখন ডি শো দিচ্ছি আমি, ডি কাকে, ডি বিতে যাচ্ছে না, বিতে যখন যাচ্ছে, বিতে কি আছে, সুপার, সুপার মানে নেক্সট, নেক্সট কে সি না, তাহলে সিতে যাচ্ছে না, এরপরে সিতে যাওয়ার পরে আবার সুপার কল করছে, সুপার, সুপার মানে নেক্সট, তাহলে সি এর নেক্সট কি, সি এর নেক্সট এ, এই যে সি তো এ কে ইনহেরিট করে রাখছে, তাহলে এটার মেথড রেজুলেশন অর্ডারটা কি হবে, প্রথম এটার আউটপুট গুলো কিভাবে আসবে বলেন, প্রথমে কোনটা প্রিন্ট হবে, প্রথমে এই যে দেখেন এই ডির ভিতরে যে আমরা এই ডি যখন সে কল করবে, এখানে আমরা সুপার ব্যবহার করছি যখন, তখন এই আগেই কিন্তু প্রিন্ট দিয়ে দিছি, আগে প্রিন্ট ডি করে সে এবার নেক্সট দিচ্ছে, নেক্সট দিয়ে কোথায় যাচ্ছে, এই যে বিতে, বি। তাহলে আপনার প্রথম আসতেছে, এখানে আপনি যখন দিবেন আপনার আউটপুট আসবে প্রথম ডি, এই যে প্রিন্ট ডি হচ্ছে ডি ক্লাসে, কিন্তু যখন আপনি এখানে দিচ্ছেন সুপার ডট শো, এই সুপার কি বলছে, নেক্সট, নেক্সট কে, নেক্সট হচ্ছে বি, তাহলে চলে গেছে বি, বিতে ঢোকার সাথে সাথে সে আগে পাইছে প্রিন্ট বি, সে দিবে আপনাকে বি। প্রিন্ট বি যখন দিল, প্রিন্ট বাই বি দেওয়ার পরে দিলেন আবার সুপার নেক্সট, এই সুপারের নেক্সট কে, এই সুপার এই বির পরে কে আসার কথা, সি না। অর্থাৎ এই এমআরওর মেথড রেজুলেশন অর্ডারটা এরকম হবে, অর্থাৎ ডিতে যাবে, ডিতে যাওয়ার পরে আপনার যাবে বিতে, বিতে যাওয়ার পরে আপনার যাবে সিতে, সিতে যাওয়ার পরে সে এতে যাবে, আপনি এটার এমআরওটা দেখতে পারেন। তাহলে এই ক্লাসের এমআরও ডি আসবে, বি আসবে, তারপরে সি আসবে, সির পরে আসবে এ, দেখেন এটা সম্ভবত আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি ওই যে এমআরও ক্লাসে। মেথড রেজুলেশন অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শিখে নেবেন। এখন আসেন আরেকটা সমস্যা, নিউ ভার্সেস ইনিট, এই মেথডগুলো আসলে কি, আন্ডারস্কোর আন্ডারস্কোর নিউ এবং আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট,
ইনিশিয়ালাইজিং যেটাকে বলে। আমি একটা ক্লাস বানালাম এরকম নিউ দিয়ে ক্লাস বানালাম, প্রিন্ট করবে নিউ কল্ড সুপার ব্যবহার করছি, নিউ মেথডের ভিতরে সিএলএসটা দিয়ে দিলাম, এই যে এটা আবার ইনিশিয়াল করছি আমি। এবার আসেন, এটা যদি আমি অবজেক্ট বানাই, এই ক্লাসটাকে যদি আমি কল করি, আমার আউটপুট কিভাবে আসবে এবং আউটপুটের ব্যাখ্যাটা কি? অবজেক্ট তৈরি হয়েছে আপনার আন্ডারস্কোর নিউ দ্বারা, তাহলে প্রথম কলটা হবে, প্রথম প্রিন্ট দিবে, তাহলে আপনার প্রথম প্রিন্ট আসবে নিউ কল, এখানে যেটা প্রিন্ট দিবেন সেটাই আসবে, কারণ কি অবজেক্ট তৈরি হয়েছে আপনার এই নিউ দ্বারা। ঠিক আছে, এরপরে আসেন, এই নিউ আমাকে রিটার্ন করছে সুপার, তাহলে অবজেক্ট ইনিশিয়ালাইজ হচ্ছে আপনার আন্ডারস্কোর ইনিট দ্বারা, তাহলে এই যে সুপার নেক্সট বলছে এই যে ইনিট দ্বারা, তাহলে ইনিট কল, তাহলে আমার এই যে এখানে এইটা আর এইটা আউটপুট আসবে না, তাই আগে নিউটা আসবে, পরে আন্ডারস্কোর ইনিট হবে। এটা কারণ কি, অবজেক্ট তৈরি হয়েছে নিউ দ্বারা আর অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়েছে ইনিট দ্বারা, এই কারণে আপনার আউটপুট এরকম। এবার আসেন, নিউর কিন্তু রিটার্নিং ডিফারেন্ট অবজেক্ট আছে, খেয়াল করেন। নিউর রিটার্নিং ডিফারেন্ট অবজেক্ট কি? দেখেন, আমি একটা ক্লাস বানালাম এরকম, একটা ক্লাস বানালাম, এই ক্লাসের ভিতর মেথড ডিফাইন করলাম, এই যে নিউ দিয়ে আমি প্রিন্ট করলাম এ নিউ এবং রিটার্ন পাইথন, ইনিশিয়ালাইজ করছি আমি এ ইনিট। এখন এইটার আউটপুট কি আসবে? প্রথমে আগেরটার মতো না, প্রথমে এ নিউ আসবে, তারপরে পাইথন আসবে, তারপরে আপনার প্রথম প্রিন্টটা আমাকে কি দেখাবে? প্রথম প্রিন্টটা আমাকে দেখাবে এ নিউ এবং পাইথন, এটা দেখাবে কিন্তু। আর এটার এই অবজেক্টের টাইপ যদি আমি দেখতে চাই, তাহলে সে কিন্তু স্ট্রিং টাইপে আছে, এটার স্ট্রিং টাইপ। আপনি দেখেন এখন কিন্তু আর ইনিট আসছে না, এই ইনিটটা প্রিন্ট হবে না। কেন ইনিটটা প্রিন্ট হবে? আপনি এখানে কি সুপার ব্যবহার করছেন? এই ইনিটটা তো আর প্রিন্ট হবে না, এই যে রিটার্ন। তাহলে এটার আউটপুটটা আশা করি বোঝা গেছে। নিউটা অবজেক্ট রিটার্ন করার বদলে স্ট্রিংটা রিটার্ন করছে এখানে। আপনার নিউটা কি করছে? অবজেক্ট রিটার্ন করার বদলে স্ট্রিংটা রিটার্ন করছে, তাই ইনিটটা আপনার কল হয়নি। আমি যে আন্ডারস্কোর ইউনিট দিলাম, এটা কল হয়নি, কারণ অ্যাকচুয়াল অবজেক্ট এই ক্লাসের অবজেক্ট নয়। এবার আসেন, কল ম্যাজিক মেথডে আমরা কল ব্যবহার করব। কিরকম হবে এটা? আমি একটা ক্লাস বানালাম এরকম, ক্লাস এ ডিফাইন করলাম, সেলফ দিলাম, এই যে এই কল ব্যবহার করছি, কল মেথডটা কি করবে? অবজেক্ট কল লাইক এ ফাংশন। এই ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে যখন আমি অবজেক্টকে এভাবে ডাকছি, তখন আমার প্রিন্ট এটা দিবে। এখন এই কোডটা দেখানোর উদ্দেশ্য কি? এই কোডের দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যদি ক্লাসের ভিতরে কল থাকে, মনে রাখবেন, কল যদি আপনি ব্যবহার করেন, তাহলে অবজেক্টকে ফাংশনের মতো কল করা যায়। আপনি এই যে এখানে আপনি অবজেক্টকে ফাংশনের মতো কল করছেন না, আপনি এটাকে, এই যে আমরা তো অবজেক্ট বানিয়ে, ক্লাসের অবজেক্ট বানিয়ে কি আমরা ফাংশনের মতো কল করেছি আগে, কিন্তু কল ব্যবহার করলে আপনি এটাকে কল করতে পারবেন। তাহলে অবজেক্ট বানিয়ে আপনি এটাকে ফাংশনের মতো, তাহলে দেখেন, আপনি ক্লাসের ভিতরেও আপনি কোনো ক্লাসকে অবজেক্ট বানায় এটাকে যদি আপনি কল করতে চান ফাংশনের মতো, সেটাও পারবেন। হ্যাশ কলিশন কি দেখি? হ্যাশ কলিশন কি আসলে? হ্যাশ কলিশন হচ্ছে, একটা উদাহরণের মাধ্যমে বুঝি। এই যে এখানে হ্যাশ দিলাম, আমি হ্যাশটা ব্যবহার করলাম, ফাংশন বা বিল্ট ইন ফাংশন বা মেথড যেটাই বলেন। আমি কিন্তু এখানে ইকুয়ালিটি ব্যবহার করেছি, সেল আদার টু দিছি, কিন্তু
ইকুয়ালিটি দিয়ে আদার দিয়ে কিন্তু আমি 2 দিছি। এখন আপনি ভ্যালু যাই দেন সে কিন্তু আপনাকে ট্রু দিবে। তবে মনে রাখবেন আপনি যদি সেট করে দেন এটাকে দুইটা এই ক্লাসের দুইটা অবজেক্ট বানিয়ে এটাকে যদি এভাবে লেখেন সেট এস ইকুয়াল এ বি, তাহলে এ বির লেন কত পাবেন আপনি? এই এস এর লেনটা কত পাবেন? আমি যদি করি প্রিন্ট লেন এস, তাহলে এটা কি পাবো আমি? মনে রাখবেন যেহেতু আপনি এখানে সেট করে দিচ্ছেন, সেট ডুপ্লিকেট ভ্যালু রাখে না। এই যে ওয়ান 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 মানে ওয়ান একটাই, তাহলে সেট এখানে একটা নিবে, তাহলে আপনি এখানে পাবেন শুধু ওয়ান, লেন্থ হবে ওয়ান। সেট ডুপ্লিকেট ভ্যালু রাখে না এখানে। হ্যাশ এ ইকুয়াল ইকুয়াল হ্যাশ বি, অর্থাৎ সেট মনে করছে দুইটাই সেম অবজেক্ট। পাইথন ইন্টারনালি যেটা করে ট্রু। সেট কি করে? হ্যাশ টেবিল করে রাখে। একটা কথা বলে না, সেট হ্যাশ টেবিল করে রাখে, সেট আবার শর্ট করে না। এবার আসেন ডিকশনারি কে উইথ কাস্টম ইকুয়ালিটি, এটা কি? ডিকশনারি কি থাকবে? কাস্টম ইকুয়ালিটি। আমি ক্লাসের ভিতরে জোর করে ইকুয়ালিটিকে ট্রু করে দিলাম, যে যত ভ্যালু দেখ, যত স্ট্রিং এ দেখ আপনাকে ট্রু দিবে। এরকম আছে না, আমরা এরকম ট্রিকও তো দেখেছি। আপনি একটা ক্লাস বানালেন এরকম, হ্যাশ দিয়ে রিটার্ন করছে 100, এবং আমি এখানে দুইটা অবজেক্ট বানালাম, ওই দুইটা অবজেক্টের ভিতরে আমি ডিকশনারি ব্যবহার করে এরকম দিলাম। আমি এ ক্লাসের অবজেক্ট বানালাম, দেখেন আবার এ ক্লাসের অবজেক্ট বানালাম এ ক্লাসের অবজেক্ট বানালাম বি, ডি নামক একটি এমটি ডিকশনারি নিলাম। এই এমটি ডিকশনারির মধ্যে আমি এইভাবে আমি ভ্যালুগুলাকে অ্যাসাইন করে দিচ্ছি। এখন যদি আমি লেন দেখি, লেন কত হবে? আমি কিন্তু ইকুয়ালিটি করে দিছি। এই ইকুয়ালিটি ট্রিক আপনারা আগের ক্লাসগুলোতে দেখেছেন। এখন এখানে কি আসবে বলেন? লেন ডি কত আসবে? লেন ডি আসবে আমার এখানে, এখানের লেন কত? 100টা একবারই হবে, তাহলে আসবে আমার 1। আর ডির ভিতর যখন ডির ইন্ডেক্সে ইন্ডেক্সে কে আছে, ডিকশনারি কি কম্পেয়ার করে হ্যাশ এবং ইকুয়ালিটি দিয়ে। এ এবং বি আপনার ইকুয়াল কিন্তু হওয়ায় দ্বিতীয় ভ্যালু প্রথমটার উপর রিপ্লেস হয়ে যাবে। দুইটা লাইন খেয়াল করেন, ডিকশনারি কিটা কম্পেয়ার করে হ্যাশ এবং ইকুয়ালিটি দিয়ে, তাহলে আপনার এ আর বি কিন্তু এখানে ইকুয়াল না, এ অবজেক্ট এবং বি অবজেক্ট ইকুয়াল না, তাহলে দ্বিতীয় ভ্যালু প্রথমটার উপর রিপ্লেস হয়ে যাবে, যার কারণে আপনার এখানে আউটপুট লেন পাবেন 1 আর এটা পাবেন সেকেন্ড। তাহলে দেখেন আমি যদি এইটাকে আমি এভাবে লিখি, এখানে দিলাম আমি, ধরেন এখানে দিলাম আমি থার্ড, তাহলে আমার কি আসবে? থার্ড আসছে না। ওই যে ভ্যালুটা ডিকশনারিটা কি কম্পেয়ার করে হ্যাশ এবং ইকুয়ালিটি দিয়ে, এবং এই অবজেক্ট এবং বি অবজেক্ট ইকুয়াল হওয়ায় দ্বিতীয় ভ্যালুটা প্রথমটার উপর রিপ্লেস হয়ে গেছে। এবার আসেন কপি ভার্সেস ডিপ কপি। ডিপ কপি আর শ্যালো কপি যারা জানেন, ডিপ কপি আর শ্যালো কপি কি? এখন আসেন পাইথনে যদি আমি ইম্পোর্ট কপি করি আর যদি ডিপ কপি করি, তাহলে কপি ডট কপি এটা কি করবে? ধরেন আমি কোডটা লিখি এরকম এরকম আমি ইম্পোর্ট কপি করছি, এ বি দিচ্ছি, দেখেন কপি কতবার হচ্ছে। এ একটা নেস্টেড লিস্ট দিলাম, একটা মডিউল ইম্পোর্ট করছি আমি, বিতে জিরো ইন্ডেক্সে জিরোটা 100 বসাচ্ছি, তাহলে এখানে 100 হবে না। তাহলে দেখেন আমার প্রিন্ট এ এবং প্রিন্ট বি, এই যে কফি ডট কফি দিচ্ছি, তাহলে কি হচ্ছে? কফি ডট কফি যেটা, এটা হচ্ছে শ্যালো কফি, আর আউটার লিস্ট আলাদা কিন্তু ইনার লিস্ট একই রেফারেন্স ধরে রাখে। আপনার আউটার লিস্ট আলাদা কিন্তু ইনার লিস্ট কি একই রেফারেন্স ধরে রাখে।
তাহলে দেখেন এটার আউটপুট এটা আসবে। আপনারা এই ইউটিউবে পাবেন ডিপ কপি আর শ্যালো কপি, এটা একটু দেখবেন। আমাদের এই চ্যানেলও কোনো একটা ক্লাসে আছে ডিপ কপি। এখন আসেন ডিপ কপি কোনটা? আমরা যে বলছি ডিপ কপি, এখানে আসেন ইম্পোর্ট কপি। আমি একটা কি নিলাম, ক্লাস বানালাম, মডিউল নিলাম, একটা নিলাম শিখ আগেরটার মতোই। এখানে আমি দিচ্ছি ডিপ কপি, তাহলে আপনার কি আসবে দেখেন। ডিপ কপি যখন আমি নিচ্ছি তখন কিন্তু আমার বিটা কিন্তু ডিপ কপি ইনার অবজেক্টে নতুন কপি করে। তাহলে ইনার অবজেক্টে নতুন কপি করলে আমার এই বিটা কিন্তু টোটালি পরিবর্তন হবে, কিন্তু আমার এটা যেভাবে আছে এভাবে থাকবে। এটা হচ্ছে ডিপ কপি। দেখেন ডিপ কপিটা ইনার অবজেক্ট ও নতুন করে কপি করে, তাই অরিজিনাল লিস্ট আপনার চেঞ্জ হবে না। এগুলো দরকার হয় অনেক সময়, ডেটা সিএসভি ডেটা নিয়ে কাজ করার সময় অনেক সময় আপনাদের দরকার হবে। তো দেখেন এরপরে আসি আমরা আর একটা সমস্যা দেখি, সেটা হচ্ছে আমরা যদি এক্সেপশন ফাইনালি রিটার্ন ট্যাব দেখি, আমরা এক্সেপশন ফাইনালি রিটার্ন করছি, এরকম একটা সমস্যা আমরা দেখি। ধরেন আমি একটা ফাংশন বানালাম, ফাংশন ভিতর ট্রাই অ্যাকসেপ্ট ব্লক দিলাম, ট্রাই দিলাম রিটার্ন ট্রাই, ফাইনালি দিলাম রিটার্ন ফাইনাল, মানে আমি কোড লিখছি এরকম। এখন আপনি যদি টেস্টকে কল করেন আপনি কোনটা রিটার্ন পাবেন? আপনার আউটপুট কোনটা আসবে? কি ট্রাই আসবে না ফাইনালি আসবে? মনে রাখবেন, আপনি যদি ট্রাই এক্সেপশন ব্লকে এরকম করে কোড লেখেন, আপনার এই এই স্ট্রিংটা বা এখানে যে রিটার্নটা দিবেন সেটা কিন্তু আগের ট্রাইকে ওভাররাইট করে দিবে। এটা যদি আগের ট্রাইকে ওভাররাইট করে দেয় তাহলে আমরা পাবো ফাইনালি। অর্থাৎ ফাইনালি ব্লকটা যখন এক্সিকিউট হবে, ট্রাই এক্সেল ব্লকে যখন কাজ করবেন, ফাইনালি যে এখানে আমি লিখলাম এটা যখন এক্সিকিউট হবে তখন এটা কি করে, এটার রিটার্নটা কি করে আপনার আগের ট্রাই ব্লককে ট্রাই রিটার্নকে ওভাররাইট করে দিবে, যার কারণে আপনি এখানে ফাইনালি পাবেন। মানে আপনি এখানে যে কোড রিটার্ন করতে যেটা চান সেটা পাবেন। আরেকটা দেখি এক্সেপশন এলস ব্লক। এক্সেপশন এলস ব্লকটা কি? আমি একটা ট্রাই এক্সেপ্ট ব্লক এরকম লিখলাম যেটার ভিতরে আমি কন্ডিশনও দিলাম, ট্রাই প্রিন্ট ট্রাই, আবার অ্যাকসেপ্ট ব্লক লিখলাম প্রিন্ট অ্যাকসেপ্ট, আবার এলস দিলাম প্রিন্ট এলস, আবার ফাইনালি দিলাম। ফাইনালির মধ্যে খেয়াল করেন আমি কিন্তু এখন রিটার্ন ব্যবহার করিনি। তাহলে এই কোডটা যদি আমি চালাই কি কি পাবো? আমি কি এখন ফাইনালি পাবো? কারণ আপনি এখানে এলস দিছেন। মনে রাখবেন এলস ব্লক তখনই চলে যখন ট্রাই ব্লকে কোনো এক্সেপশন হয় না। ট্রাই ব্লকে কোনো ব্যতিক্রম না হলে এলস ব্লক চলবে। তাহলে আপনার এই যে আপনি এখানে ট্রাই পাবেন, অ্যাকসেপ্ট পাবেন, এলস পাবেন, ফাইনালি আর এখানে ওভাররাইট করার কোনো সুযোগ নাই। আছে তো? এই যে এলস ব্লক যখন চলবে, এলস ব্লক যখন এলস ব্লক তখনই যখন ট্রাই ব্লকে কোনো এক্সেপশন হয়। তাহলে দেখেন এলস ব্লক, এই যে দেখছেন ট্রাই আসছে, অ্যাকসেপ্ট আসছে, ফাইনালি আসছে, এই যে ট্রাই এলস ফাইনালি। আসলে এটার ব্যাখ্যাটা দেখতে পারেন একটু কনফিউজিং। অর্থাৎ এলসটা কি করছে আমার, এই যে এলস ব্লকটা তখনই চলবে যখন ট্রাই ব্লকে কোনো এক্সেপশন হয়। আচ্ছা সরি, আমি এই ব্যাখ্যাটা ভুল দিছি, এতক্ষণ পর্যন্ত ধরতে পারছি না আমি। আপনি দেখেন মানে নিয়মটা হচ্ছে কি, আমি নিয়মটা পড়ছি আর ভুল ব্যাখ্যা দিচ্ছি। নিয়মটা হচ্ছে এলস ব্লক
ট্রাই ব্লক যখন ব্যতিক্রম হয়, ট্রাই ব্লকে কোনো এক্সেপশন আসে, তখন এলস ব্লক চলে। তো আমার এই কোড তো এই ট্রাই ব্লক তো প্রিন্ট ট্রাই করছে, এক্সেপ্ট ব্লক এক্সপেক্ট করছে, এলস ব্লক চলার কোনো সুযোগ তো আমি রাখি নাই, যার কারণে আমার এখানে ফাইনালিটা প্রিন্ট হচ্ছে। মানে এলস ব্লক তখনই চলবে যখন ট্রাই ব্লকে কোনো এক্সেপশন হয় না, এই কারণে প্রিন্ট এটা আসছে। এখন কোনো কন্ডিশন লাগিয়ে যদি ট্রাই ব্লককে আপনি কোনো ট্রাই ব্লক না চলে, তখন দেখবেন আপনার এলস ব্লক চলবে। আচ্ছা, ফাইনালি উইথ এক্সেপশন যেটা আমরা দেখব, সেটা কি ধরনের সমস্যা দেখি। ফাইনালি উইথ এক্সেপশন আমরা ট্রাই এক্সেপ্ট ব্লক তো অনেকে আমরা জানি যে আমরা ট্রাই এক্সেপ্ট ব্লক ব্যবহার করার প্রধান কারণ তো জানেন। আপনি 1000 লাইন কোড লিখলেন, ভিতরে যদি কোনো কোড ইনকেস আপনার কোনো একটা কোডের বা ফাংশনের ভিতরে আপনার ভুল হয়, তখন পুরো কোড থেমে যায়। তো আপনি যখন কোড করেন, তখন এই ট্রাই বড় ধরনের প্রজেক্ট করেন, তখন এই ট্রাই অ্যাকসেপ্ট ব্লক ব্যবহার করা হয় যেন আপনার কোডটা রান হবে, এবং ওই যে জায়গায় আপনার কোডের সমস্যা, সেখানে আপনি এই যে ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে আপনি পরে বুঝতে পারবেন যে এখানে সমস্যা আছে, তখন আপনি আপনার প্রজেক্টে ঢুকে ওই কোডের লাইন আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম প্রিন্ট 10, আমি ডিভাইড করলাম 0, এখন এটা তো 0 ডিভিশন এরর, তাহলে এটা এই ট্রাইটা কি যাবে, এই ট্রাইটা এক্সেপশন হবে, এখানে 0 ডিভিশন এরর আসবে। 0 ডিভিশন এরর যখন হবে, তখন কিন্তু আপনার ফাইনালিটা চলবে, মনে রাখবেন। মানে অ্যাকসেপ্ট ব্লক, এই ফাইনালি ব্লক, এগুলো চলবে। তো এগুলো হচ্ছে ফাইনালি উইথ এক্সেপশনের উদাহরণ। তাহলে আমাদের এরর আর ডান আসবে এখানে, এররটা কারণ 10 আপনি কোনো ম্যাথ করছেন, কোনো ম্যাথের কোনো প্রজেক্ট বানিয়েছেন, ম্যাথের কোনো লাইন ছিল, দেখা গেছে সেখানে 0 ডিভিশন এরর চলে আসছে, তখন কিন্তু আপনার প্রজেক্টের সবগুলা লাইন কিন্তু এক্সিকিউশন হবে। তখন আপনি এক্সিকিউশন দেখে বুঝতে পারবেন যে এখানে এরর আসছে, ওই লাইনে গেছেন, তখন আপনি এটা ঠিক করতে পারবেন। ট্রাই অ্যাকসেপ্টের মূল সুবিধা এটাই। এখন আসেন লিস্ট কম্প্রিহেনশন ভিতরে যদি আমরা এক্সকোপ ব্যবহার করি, সেটা কি ধরনের হয়। লিস্ট কম্প্রিহেনশনের ভিতরে যদি আমরা স্কোপ ব্যবহার করি, তাহলে কি রকম হয়। ধরেন এটা একটু দেখবেন আপনারা, এক্স ইকুয়াল আমি 100 দিলাম, গ্লোবাল স্কোপে তো আছে এক্স, এক্স ফর এক্স ইন রেঞ্জ 3, তাহলে প্রিন্ট যদি এলএসটি করি এবং প্রিন্ট যদি এক্স করি, তাহলে আমাদের কি আসবে, এটা তো ধরতে পারি 100 আসবে, কিন্তু এটা আসবে কি, এটা আসবে লিস্টের হিসাবে। তাহলে লিস্টের হিসাবে যদি আসে, আপনি এখানে কি এই আপনি লিস্ট কম্প্রিহেনশনের ভিতরে যখন আপনি কি গ্লোবাল এই এক্স কে টান দিয়ে নিয়ে আসতে পারবেন? এটা তো সম্ভব না। আমরা যেভাবে কোড লিখছি, রেঞ্জ ফাংশন দিছি, এক্স এক্সিকিউশন হবে এক্স ইন রেঞ্জ, এক্স এর ভ্যালু আপনার তাহলে এই যে আমি এক্স ভ্যালু নিলাম, আমি এখানে লিস্ট কম্প্রিহেনশন করলাম, আমার লিস্ট কি এক্স এর ভ্যালুটাকে নিবে গ্লোবাল স্কোপ থেকে? নিবে না। আপনি দেখেন এক্স কিন্তু প্রিন্ট করবে আপনাকে 100, এবং লিস্ট কিন্তু আপনাকে ওই যে এখানে আপনি যেভাবে দিচ্ছেন সেভাবেই করবে। তো এটা হলো পাইথনে লিস্ট কম্প্রিহেনশন কি করে, এক্স এর বাইরে কোনো এক্স কে সে ওভাররাইট করে না, মনে রাখবেন। লিস্ট কম্প্রিহেনশনে আপনি যে ভ্যারিয়েবল দিবেন, সেটা কিন্তু অন্যটাকে ওভাররাইট করবে না। আপনি যে এক্সপ্রেশন ব্যবহার করছেন, বা আপনি যে আইটা এই যে এখানে এক্স কে আমি নিলাম, বা এখানে আপনি অন্য কিছু নিলেন, এইটা কিন্তু অন্য কোনো ভ্যারিয়েবলকে, সেম ভ্যারিয়েবলকে কিন্তু ওভাররাইট করবে না। এখন আসেন, পাইথনে একটা অপারেটর আপনারা জানেন যে ওয়ালরাস। ওয়ালরাসটা আসলে কি? তো ওয়ালরাসটা দেখেন, আমরা যদি দেখি, ধরেন আমি লিখলাম এক্স ইকুয়াল 5, তারপরে লিখলাম আমি ইফ, আমি চাই এভাবে এক্স, ওয়ালরাস অপারেটর এভাবে দেয়া হয় কোলন এবং 10, ওয়ালরাস অপারেটর বলে এটাকে। তো এটা পাইথনে, এটা যদি আমি দিই 5, তাহলে সে আমাকে কি দেখাবে যদি আমি করি প্রিন্ট এক্স, তাহলে এখানে এসেও যদি আমি কি করি
প্রিন্ট এক্স দেখতে চাই, সে আমাকে আউটপুট দিবে কত, 10 না? আমার কিন্তু এটার আউটপুট আসবে না, দেখেন। অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট, এই এক্সপ্রেশনটাকে ওয়ালরাস বলে এটি কন্ডিশনের ভিতরেই এক্স এর ভ্যালুকে 10 করে দিছে, যার কারণে আপনার এখানে এক্স কি হচ্ছে, 10 আসছে। এবার আসেন আরেকটা জিনিস আমরা দেখি, শর্ট সার্কিট ইভ্যালুয়েশন এটা কি আসলে। নামগুলো আসলে জিপিটি থেকে নেওয়া, বিভিন্ন গেজ দা আউটপুটের। আপনারা দেখেন এখানে আমি দিছি ফ্রি এ নামে একটা ফাংশন বানাইছি, বি নামে একটা ফাংশন বানিয়েছি। এখানে দিছে প্রিন্ট এ রিটার্ন করবে ফলস, প্রিন্ট বি রিটার্ন করবে ট্রু। এখন যদি আমি প্রিন্ট এভাবে লিখি এ এন্ড বি, ফাংশনটাকে কল করি, এ আপনাকে কি রিটার্ন করবে? এ এটা এই যে এটা কি রিটার্ন করবে? মূলত আপনি যখন মনে রাখবেন এন্ড অপারেটর দেখেন, এন্ড অপারেটর প্রথম ভ্যালু ফলস পেলেই থেমে যাবে, যার কারণে আপনার বি আর এখানে কল হবে না। আপনি দেখেন, চালাই দেখেন যে এ আর ফলস। তাহলে এন্ড অপারেটর যদি প্রথম ভ্যালু ফলস পেলেই সে কি করবে, স্টপ হয়ে যাবে। তো এটা হচ্ছে অর দ্বারা, অর কি করবে, তাহলে আপনি এই কোডটাকে যদি এইভাবে লেখেন, অর মানে কি, তাহলে অর মানে এটা এন্ড আর অর এর পার্থক্য কি? এন্ড হচ্ছে সব কন্ডিশন চেক, সব কন্ডিশন ট্রু হতে হয়। অর হচ্ছে একটা কন্ডিশন ট্রু পাইলেই হয়েছে। তাহলে এখানে অর অপারেটর প্রথমটা ট্রু পাইছে না, একটা কন্ডিশন ট্রু পাইলে সে এটাকে চালাই দিবে। তাহলে এন্ড অপারেটর হচ্ছে একটা কন্ডিশন ফলস পেলে সেটাতেই থেমে যাবে, আর অর অপারেটর হচ্ছে একটা কন্ডিশন ট্রু পেলে থেমে যাবে। তাহলে এটা শুধু আমাকে রিটার্ন করবে আর ট্রু। তাহলে এটা এভাবে দেখাতে পারে, এগুলা কিন্তু আসবেন। এবার আসেন এন্ড রিটার্ন ভ্যালু কিভাবে দেয়, এন্ডটা থেকে আমরা রিটার্ন ভ্যালু কি পাবো, কিভাবে দিচ্ছে সে। ধরেন আপনি যদি এইভাবে পাইথনে প্রিন্ট করেন, প্রিন্ট 0 অ্যান্ড পাইথন, প্রিন্ট 5 অ্যান্ড পাইথন, এটা কিভাবে আসবে বলেন? পাইথনে এন্ড অফ সব সময় আপনার বুলিয়ান যে রিটার্ন করবে এরকম না, ফলসি ভ্যালু ফেলে সেটাও রিটার্ন করে দিবে, মনে রাখবেন। এনটা যদি আপনার কোনো ফলসি ভ্যালু হয়, জিরো ফলসি ভ্যালু না, তাহলে সেটা রিটার্ন করে দিবে। কিন্তু এই প্রিন্টে কিন্তু 5 ফলসি ভ্যালু না, তাহলে এইটাতে সে রিটার্ন করে দিবে আমায় কি, না হলে লাস্ট ট্রুথি ভ্যালু যেটা সেটা রিটার্ন করবে। যার কারণে বুঝতে পারছেন প্রথমে আমার ফলসি ভ্যালু 0 হবে, এন্ড অপারেটর সব সময় বুলিয়ান রিটার্ন করবে এরকম না, ফলসি ভ্যালু ফেলে সেটা রিটার্ন করবে। তাহলে পাইথনে এন্ড সব সময় বুলিয়ান রিটার্ন করে না, প্রথমে ফলসি ভ্যালু ফেলে সেটা রিটার্ন করে, আর যদি সেটা না পায় তাহলে লাস্ট ট্রুথি ভ্যালু রিটার্ন করে। তাহলে 0 আর 5 আসবে, 0 আর পাইথন আসবে। আচ্ছা এবার আসেন এটাকে যদি অর দিয়ে দেখি, অর দিয়ে দেখলাম এরকম, এটাকে স্পেস দিলাম কিন্তু আমরা, তাহলে অর কি করে, একদম প্রথম ট্রুথি ভ্যালুটা রিটার্ন করে দিবে। তাহলে এই যে ট্রুথি ভ্যালু, এই যে ট্রুথি ভ্যালু, তাহলে ডিফল্ট দিবে আর পাইথন দিবে না। কাস্টম বুলিয়ান কি, আমরা কাস্টম বুলিয়ান একটা সমস্যা দেখি। আপনি যদি বুলিয়ান বিল্ট ইন বুলিয়ান, সরি, আপনি যদি এভাবে একটা ক্লাস বানান, বুলিয়ান মেথড ব্যবহার করলেন বা বিল্ট ইন ফাংশন ব্যবহার করলেন ক্লাসের ভিতরে, এটা আচ্ছা এটা এগুলা ম্যাজিক মেথডও বলা হয়, রিটার্ন করছে ফলস। অব এই ক্লাসের একটা অবজেক্ট বানালেন, ইফ অবজেক্ট ফ্রি অবজেক্ট যদি এটা কন্ডিশন দিলেন প্রিন্ট ইয়েস, এলসে দিলেন প্রিন্ট নো, তাহলে আমার এখানে কি আসবে, কেন এবং কিভাবে আসবে?
অবজেক্ট সাধারণত সবসময় ট্রুথি ভ্যালু চায়, অবজেক্ট সাধারণত ট্রুথি, কিন্তু এখানে আপনি বুলিয়ানকে ওভাররাইট করে ফলস রিটার্ন করছেন। বুলিয়ানকে কি করছেন আপনি, এই যে বুলকে আপনি কি করছেন, ওভাররাইট করে ফলস রিটার্ন করছেন না, তাই আপনার এখানে আসবে নো। নো, আমি আরেকবার বলছি, অবজেক্ট সাধারণত ট্রুথই হয়, ট্রুথ ভ্যালুগুলো নেয়, কিন্তু আপনি যদি বুলিয়ানে এখানে আপনি ক্লাসের ভিতরে ডিফাইন করে রাখছেন, রিটার্ন করছেন ফলস, তাই এটা ওভাররাইট করবে, ইয়েসকে ওভাররাইট করে নো হবে। লেন কন্ট্রোল, যেটা আমরা ক্লাসের ম্যাজিক মেথডে শিখেছি, এই লেন কন্ট্রোল কিভাবে করা যায়। লেন তো আপনি একটা লিস্টের ভিতরে উপাদান আছে 5টা, তাহলে লেন 5 দেখাবে, কিন্তু এই লেনকেও আপনি কন্ট্রোল করতে পারবেন কিভাবে, দেখেন রিটার্ন দিয়ে এভাবে কোনো লেনকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে এটা বলে লেন কন্ট্রোল ট্রুথিনেস, আপনি দেখবেন এটা রিটার্ন আপনাকে 0 করবে না, ফলস করবে। ওই যে বুলিয়ান 0 পাইলে ফলস হবে, দেখেন, কিন্তু 0 না দিয়ে যদি আমি এখানে 1 দিতাম, ট্রু আসবে। তাহলে মানে আপনি লেনকে কি করছেন, বুলিয়ানে আপনি রিটার্ন করছেন। তাহলে আমি এখানে যদি 0 দিই তাহলে আসবে ফলস। আচ্ছা, অনেকক্ষণ তো আমরা কোড করলাম, এই কোডটা আপনাদের জন্য একটা, এখানে কি প্রিন্ট হবে আমাকে দেখাবেন, কমেন্টে জানাবেন যে এখানে কি প্রিন্ট হবে। তো এইটা আমি দিলাম, ধরেন এটা হচ্ছে আমাদের 41 প্রবলেম, এটা আগেরটা 40 ছিল, এটা 41 প্রবলেম, এটা আপনাদের জন্য, এটা আপনারা কোড করে আমাকে কমেন্ট করবেন যে কিভাবে আসে। তো আমি আরো কয়েকটা দেখি সমস্যা আমরা নেই। আমরা আজকের ক্লাসে যে সমস্যাগুলো দেখলাম, শেষেরগুলো হয়তো আপনাদের কাছে কেমন মনে হয়েছে, বা কোডগুলা শেখার জন্য যতগুলা আমি এই দুইটা ক্লাসে, এই যে আমরা গেস দা আউটপুট বা গেস আউটপুট এক্সপ্লেনেশন যে ক্লাসগুলো দিচ্ছি, আপনি আমার এক্সপ্লেনেশন হয়তো প্রপার না, কিন্তু আপনার কোডগুলা এগুলো আপনি প্র্যাকটিস করবেন, আপনি এটা এক্সপ্লেনেশন বাইর করেন, আপনি শিখেন। হয়তো আমার এক্সপ্লেনেশন আপনি বুঝতে পারছেন না বা আমি বোঝাতে পারছি না, কিন্তু এই কোডগুলাই খুবই প্রয়োজনীয়। আপনি পাইথনে যদি একজন ভালো, আপনি যদি সলভার হতে চান, যে প্রবলেম সলভ করবেন, তাহলে এগুলো দিয়ে আপনাকে শুরু করতে হবে, এই জিনিসগুলো বুঝে আপনাকে এগোতে হবে। এখন আসেন ফাইনালি, যেটা আমরা দেখলাম ফাইনালি, এই ফাইনালি কি সবসময় আপনার রিটার্ন কি ওভাররাইট করে বা রিটার্ন কি চেঞ্জ করে সে। আমি যদি এটা এই টেস্টকে কল করি, ট্রাই চালু হবে এবং এটা কিন্তু কি করবে, সে ট্রাই ব্লকে চলবে। এখানে পাইথন রিটার্ন করার জন্য প্রস্তুত হয় ট্রাই ব্লক যখন, কিন্তু ফাংশন থেকে বের হওয়ার আগে এই ফাইনালি ব্লক কি করে, এটা এক্সিকিউট করে দিবে। তার মানে ফাইনালি কি করছে, আপনার এই রিটার্ন ভ্যালু আপনাকে এটা দিয়ে দিবে। ফাইনালি ব্যবহারের ইয়েটা দেখলেন। এখন আসেন, আমরা একটা কোড চালাবো এরকম, এটার আউটপুট কি আসবে আশা করি আপনারা জানেন। সরি, ইফ ফর এলস এর, আরে ফর এর ভিতরে এলস আছে, তাহলে এখানে আমার প্রিন্ট করবে 0 1 2, বুঝতে পারছেন, কিন্তু এটা কি প্রিন্ট করবে, এলস। ফর লুপে কিন্তু আপনার ফর এলস মানে যদি লুপ ব্রেক ছাড়া শেষ হয়, তাহলে এলস ব্লকও চলবে, অর্থাৎ লুপটা নর্মাল ভাবেও শেষ হবে, আবার আপনি এলস ব্লকটাও কি চলবে। তাহলে আমার এখানে 0 1 2 এবং রান প্রত্যেকটাই কি হবে, রান হবে। কিন্তু যদি আপনি এটাকে এইভাবে লেখেন, দেখেন, আপনি যদি এটাকে এভাবে লেখেন, ইফ আই ইকুয়াল 1 ব্রেক করে দিচ্ছেন আপনি, এখানে এসে আপনি এলস দিচ্ছেন, তখন কিন্তু আপনার আই ইকুয়াল 1 হলে ব্রেক হয়ে যাও, 0তেই ব্রেক হয়ে যাবে, আপনার এলস আর চলবে না। এবার আসেন আমরা আরো কয়েকটা দেখি, বাড়তি এগুলো আমরা দেখছি আর কি।
ট্রাই এক্সেপ্ট ব্লকে আমরা জিরো ডিভিশন দেখলাম, এলস কেন এক্সিকিউশন হবে না সেটাও দেখলাম। ফাইনালিটা অবশ্যই এক্সিকিউশন হয়। তারপরে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে এরকম একটা ফাংশন ভিতরে ডিফল্ট ভ্যালু এভাবে দেওয়া আছে। এখানে কি সে আমার প্রতি অ্যাড আইটেমে কি এ কে বারবার অ্যাপেন্ড করবে, না প্রতিবারে এ একবারে, অর্থাৎ ডিফল্ট ভ্যালু হিসাবে মিউটেবল লিস্ট দিবে, যেহেতু আপনি তাকে কন্ডিশন দিয়ে দিচ্ছেন। ই বক্স ইজ নান, বক্স স্পেস দিয়ে দিচ্ছেন, বক্স অ্যাপেন্ড করছেন আইটেম, এই যে এই আইটেমকে যখন আমি অ্যাপেন্ড করছি এখানে এ আসবে, পরবর্তী বিতে কি এ বি আসবে, পরবর্তী ফাংশন যখন আপনি কল করবেন তখন কিন্তু এখানে এ বি আসবে না। ডিফল্ট ভ্যালু হিসাবে মিউটেবল লিস্ট দিয়ে দিবে না আপনাকে। প্রতিবার ফাংশন কল করবেন, প্রতিবার যখন এই এক্সিকিউশনে যাবে তখন কিন্তু সে নতুন লিস্ট তৈরি করবে, তাই প্রতিবার আউটপুট আলাদা হবে, এরকম আসবে আউটপুট। দেখছেন? এবার আসেন আমরা একটা ক্লোজার লেট বাইন্ডিং দেখি। ক্লোজার লেট বাইন্ডিং সমস্যাটা কি? ধরেন এরকম একটা ফাংশন, আমি এমটি লিস্ট নিলাম, ফর আইন রেঞ্জ শো মেথড দিলাম প্রিন্ট আই, অ্যাপেন্ড করে দিলাম শোর মধ্যে। এখন যখন আমি 0 1 2 এভাবে ফাংশনে দিব তখন কিভাবে চলবে? এই ফাংশনের মধ্যে যখন 0 দিব, 0 ইন্ডেক্সে কি, তখন আমার কি কি দেখাবে? রিটার্ন করবে কি? শো ফাংশন আই এর ভ্যালু কিন্তু ধরে রাখবে না, মনে রাখবেন। এই শো ফাংশনটা সে সবসময় আই এর ভ্যালুটা ধরে রাখবে না, বরং আই ভ্যারিয়েবলের রেফারেন্স ধরে রাখবে। তাহলে আই ভ্যারিয়েবলের রেফারেন্স ধরে রাখবে, লুপ যখন শেষ হবে শেষ রেফারেন্সটা সে কত ভাবে, এখানে 2 না, 0 1 2 শেষ রেফারেন্স 2। তাহলে এই শো ফাংশনটা আপনার আই এর সবগুলো ভ্যালু ধরে রাখবে না, আই ভ্যারিয়েবলের রেফারেন্স ধরে রাখবে। লুপ যখন শেষ হবে আই ভ্যালু হবে আপনার কত, 2। তাহলে আপনার সব ফাংশন কল করলে কারেন্ট ভ্যালু পাবে সে। আর একটা সমস্যা আমরা যদি দেখি, সেটা হচ্ছে ক্লোজার দিয়ে যদি এটা লেট বাইন্ডিংটা করেন তাহলে এটা কিভাবে অ্যাপেন্ড হচ্ছে? রিটার্ন করলে না আই ইকুয়াল আই দিছেন শোতে, এখন এইটার আউটপুট এটার উপর প্রায় একই, শুধু শো দিলাম আই ইকুয়াল আই, অর্থাৎ প্রতিবার লুপ চলার সময় আই এর কারেন্ট ভ্যালু ডিফল্ট আর্গুমেন্ট হিসেবে সেভ হবে। তার মানে আই এর কারেন্ট ভ্যালু আই সমান 0 সেভ হবে, আই সমান এরপর আবার 1 সেভ হবে, 2 সেভ হবে। তার মানে আমি আউটপুট পাবো এভাবে কল করলে 0 1 2। এবার আসেন আমরা আর একটা সমস্যা দেখি, সেটা হচ্ছে গ্লোবাল ছাড়া আনবাউন্ড লোকাল দেখেছি আমরা, গ্লোবাল দিয়েও তো আমরা এই সমস্যাটাও আমরা দেখেছি। আবার দেখাচ্ছি, এই সমস্যাটা আমরা দেখেছি। এক্স চেঞ্জ হবে, এখানে চেঞ্জ ফাংশনকে যখন কল করলাম আর প্রিন্ট এক্স কত দেখাবে, এক্স কি চেঞ্জ হবে? এখানে এই প্রিন্ট এক্সটা কত হবে, 6 হবে না? তার মানে এখানে কি হচ্ছে, মানে গ্লোবাল এক্স মানে ফাংশনের ভিতরের এক্স, গ্লোবাল এক্স মানে ফাংশনের ভিতরের এক্স, এটা লোকাল না। আপনি হয়তো মনে করছেন এই ফাংশনের ভিতর যা দিচ্ছি সব লোকাল, না, গ্লোবাল যখন আপনি শব্দটা ব্যবহার করবেন তখন এটা হয়ে গেছে গ্লোবাল এক্স, তাই আপনার এক্সটা আপডেট হবে, এখানে গিয়ে আপডেট হবে 6, আপনি যখন কল করবেন 6 6 আসবে। তাহলে আমরা এই বিষয়টা যেগুলা দেখছি আমরা এগুলা প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করলে আসলে কোড আপনি যদি শুধু দেখতে থাকেন কোনো লাভ হবে না। তো আজকের ক্লাসে তো আমরা অনেকগুলোই সমস্যা আমরা দেখছি, এই সমস্যাটা আমরা ল্যাজি অপারেটরও দেখছিলাম। দেখেন রিক্যাপ মনে করেন না, এটাকে ম্যাপ ফাংশনে
ম্যাপ ফাংশনটা লেজি অপারেটর এটা এভাবে কাজ করে দেখেন। আগে দিছে স্টার্ট, তারপরে দিবেন নেক্সট এম কে আপনি কল করছেন, এই এই এম কে এটা ম্যাপ ফাংশনের ভিতর আছে, স্কয়ার ফাংশন দিয়েছেন, ম্যাপ কি করে ভিতরে একটা ফাংশন ইনপুট নেয় আর আইটারেবল হয়েছে এটা। তাহলে এইভাবে কাজটা আমাদের হচ্ছে। ফিল্টারের আরেকটা আমরা উদাহরণ দেখতে পারি এরকম। ফিল্টার দেখেন, এখানেও কিন্তু চেকিং হচ্ছে ইভেন নাম্বার কিনা, তাহলে আপনার এভাবে ফিল্টার করে সে দিচ্ছে চেকিং হচ্ছে 2 দিচ্ছে, কিন্তু একবার কল করছেন। তাহলে ফিল্টার ইভেন নাম্বার খুঁজে প্রথম চেকটাই আপনাকে দিচ্ছে। তো এটা হচ্ছে আসলে এগুলা দেখানো মানে আমাদের কোডের ভিতরের কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া, এবং আমরা যে পাইথন শিখছি আমাদের সামনে যে ডেগুলো আছে সেগুলো যেন আমরা আরো ভালো করে প্রবলেম সলভিং গুলো আমরা আয়ত্ত করতে পারি। তো আজকে আসলে আর লম্বা করব না ক্লাস, এখানেই শেষ করে দিচ্ছি। সরি, সিরিজটা দেখার অনুরোধ রইল প্রত্যেককে। আর এক্সপ্লেনেশন যদি ঠিকঠাক না হয় আপনারা ফিডব্যাক দিবেন। হয়তো আমি অনেক জায়গায় হয়তো ভুল বা ব্যর্থ হয়েছি, ফিডব্যাক দিবেন, আমি অবশ্যই কারেকশন করে নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।